হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আচ্ছা, আমরা শুরু করেছি ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্টস অ্যান্ড দ্য পিরিয়ডিক টেবিল এই চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারের অলরেডি দুটো ভিডিও তোমরা পেয়ে গেছো। আজকের আসছে লাস্ট পার্ট, অর্থাৎ আজকের আমরা চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করে ফেলব এবং তারপর আমরা এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা শুরু করেছিলাম পিরিয়ডিক প্রপার্টিস এবং লাস্ট ভিডিওতে আমাদের পিরিয়ডিক প্রপার্টিস বা পর্যায়বৃত্ত ধর্মটা কিন্তু শেষ হয়নি। আমরা শুধুমাত্র অ্যাটমিক রেডিয়াস এবং আয়নাইজেশন এনথালপি এই দুটো ধর্ম নিয়ে বা প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি এই পর্যায়বৃত্ত ধর্ম দিয়ে। তাহলে চলো শুরু করে দিই। তাহলে আজকে আমরা পড়বো কি? আজকে আমরা পড়বো তৃতীয় পর্যায়বৃত্ত ধর্ম, তার নাম কি? ইলেকট্রন অ্যাফিনিটি এবং ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন অ্যাফিনিটির বাংলা কি? ইলেকট্রন অ্যাফিনিটির বাংলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন গেইন এনথালপির বাংলা কি? এটাকে বলা হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথালপি। ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি। জেনারেলি ইলেকট্রন আসক্তি ও ইলেকট্রন গ্রহণ এনথালপি এই দুটোই এক জিনিস জেনারেলি, বাট এর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি আর ইলেকট্রন গ্রহণ এনথালপির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। চলো আমরা সূক্ষ্ম পার্থক্যটা দেখে নিই। তাহলে আমি এখানে লিখছি ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, যাকে আমরা সংক্ষেপে ইএ দ্বারা চিহ্নিত করে থাকি। আর এই পাশে আমরা লিখছি ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গ্রহণ এনথালপি, যাকে আমরা সংক্ষেপে ডেল্টা ইজিএইচ এইভাবে চিহ্নিত করি। ইলেকট্রন গ্রহণ এনথালপিকে আমরা কিভাবে চিহ্নিত করি? ডেল্টা ইজিএইচ। ওকে, ইজি মানে হচ্ছে ইলেকট্রন গেইন, এইচ মানে হচ্ছে আমার এনথালপি। ওকে, তাহলে ইলেকট্রন আসক্তি কি স্যার? ইলেকট্রন আসক্তি কি? বলা হয় কোন মৌলের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে কি বললাম? কোন মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাই হলো ইলেকট্রন আসক্তি। এবার এই ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি হবে, মৌলের ইলেকট্রন আসক্তি কি হবে? তত বেশি হবে। এবং ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত কম হবে, মৌলের ইলেকট্রন আসক্তিও কি হবে? তত কম হবে। ওকে, তাহলে স্যার ইলেকট্রন আসক্তি তো বুঝলাম, তাহলে ইলেকট্রন গ্রহণ এনথালপি কি? দেখো, তাহলে কোন মৌলের পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, সেই নির্গত শক্তির পরিমাণকেই কি বলা হয়? ইলেকট্রন গ্রহণ এনথালপি। এখানে যেটা বলার আছে, বেশিরভাগ ক্ষেত্রেই শক্তির নির্গমন হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্র এমন আছে যেখানে শক্তির শোষণ ঘটে। অর্থাৎ সবসময় কিন্তু ইলেকট্রন গ্রহণ এনথালপির ক্ষেত্রে শক্তির নির্গমন হয় না, কিছু কিছু ক্ষেত্রে শক্তির শোষণও ঘটে। তাহলে আমরা দেখি কখন শক্তির নির্গমন হয় এবং কখন শক্তির শোষণ হয়। আচ্ছা, যখন কোনো মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ প্রবণতা বৃদ্ধি পায়,
ইলেকট্রন গ্রহণ প্রবণতা বৃদ্ধি পায়। কি বললাম? যখন কোনো পরমাণুর বা কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ প্রবণতা বৃদ্ধি পায় তখন ইলেকট্রন আসক্তি কি হয়? বৃদ্ধি পায়। অর্থাৎ পরমাণুটি খুব সহজে ইলেকট্রন কি করে? গ্রহণ করে নেয় এবং এর ফলে ওই পরমাণু থেকে শক্তির কি হয়? নির্গমন ঘটে। অর্থাৎ ওই পরমাণু এনার্জি বা শক্তিকে কি করে? রিলিজ করে দেয়। যেহেতু পরমাণু শক্তির রিলিজ করছে তাই সেক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান আমরা ঋণাত্মক ধরি। যেহেতু কোনো পরমাণু শক্তি নির্গত করছে বা শক্তি বা এনার্জিটাকে রিলিজ করছে তখন আমরা ইলেকট্রন গ্রহণ এনথালপির মান আমরা ঋণাত্মক ধরি। কেন ধরি স্যার? তার কারণ অ্যাকর্ডিং টু থার্মোডায়নামিক কনভেনশন কোনো সিস্টেম যদি শক্তির নির্গমন করে বা শক্তি বর্জন করে তখন সিস্টেমের শক্তি কি হয়ে যায়? কমে যায় এবং সেই কমে যাওয়া বোঝানোর জন্য আমরা সেটাকে ঋণাত্মক ধরি। অর্থাৎ এনথালপির মানকে আমরা কি ধরি? ঋণাত্মক ধরি। তো এক্ষেত্রেও তাই হচ্ছে, যখন পরমাণুর ইলেকট্রন গ্রহণ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ পরমাণুটি সহজে ইলেকট্রন গ্রহণ করছে তখন পরমাণুটি কি করছে? শক্তি নির্গমন ঘটাচ্ছে, শক্তির রিলিজ করছে। আর শক্তির রিলিজ এই জিনিসটা বোঝানোর জন্য ইলেকট্রন গ্রহণ এনথালপির মান আমরা কি ধরি? ঋণাত্মক ধরি। অর্থাৎ এক্ষেত্রে পরমাণু কি করছে? শক্তি নির্গত করছে। যেহেতু পরমাণু শক্তি নির্গত করছে বা এক্ষেত্রে শক্তি উৎপন্ন হচ্ছে তাই এই প্রক্রিয়াটাকে আমরা বলি এক্সোথার্মিক রিঅ্যাকশন, এক্সোথার্মিক প্রসেস। ওকে, কেন এক্সোথার্মিক প্রসেস বলছি? কারণ এই প্রক্রিয়ায় শক্তি বা তাপ শক্তি কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে। এক্সোথার্মিক প্রসেসের বাংলা কি? তাপ মুচি প্রক্রিয়া, তাপ মুচি প্রক্রিয়া। ওকে, এইবার কোন পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করতে না চায় তখন কি হবে? যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে না চায় তখন আমাকে বাইরে থেকে শক্তি দিতে হবে যাতে ওই পরমাণুটি ইলেকট্রনটাকে গ্রহণ করতে পারে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পরমাণু শক্তি শোষণের মাধ্যমে ইলেকট্রনটাকে গ্রহণ করবে। আর যেহেতু এক্ষেত্রে শক্তি শোষণ ঘটছে তাই এক্ষেত্রে আমরা ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কি ধরি? ধনাত্মক ধরি। যেহেতু সিস্টেম শক্তি শোষণ করছে তাই অ্যাকর্ডিং টু থার্মোডায়নামিক কনভেনশন ইলেকট্রন গ্রহণ এনথালপির মান আমরা কি ধরি? ধনাত্মক ধরি। অর্থাৎ এক্ষেত্রে পরমাণু কি করছে? শক্তি শোষণ করছে। যেহেতু এখানে এই প্রক্রিয়ায় শক্তি শোষণ ঘটছে তাই এই প্রক্রিয়াটিকে আমরা বলতে পারি এন্ডোথার্মিক প্রসেস। এন্ডোথার্মিক প্রসেস বাংলায় কি বলে স্যার? বাংলায় একে বলে তাপশোষী প্রক্রিয়া, তাপশোষী প্রক্রিয়া। তাহলে আমরা দেখলাম ইলেকট্রন গ্রহণ এনথালপির ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ঋণাত্মক হতে পারে তখন সেই প্রসেসকে আমরা বলবো এক্সোথার্মিক প্রসেস। আবার ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ধনাত্মক হতে পারে তখন আমরা সেই প্রসেসটাকে বলবো এন্ডোথার্মিক প্রসেস বা তাপশোষী প্রক্রিয়া। তাহলে চলো দেখে নিই কখন ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হয় আর কখন ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। তবে এক্ষেত্রে একটা কথা আমার বলার আছে, ইলেকট্রন আসক্তির মান ইলেকট্রন গ্রহণ এনথালপির মান যত বেশি ঋণাত্মক হবে তার মান কি হবে? তত ভালো হবে। কারণ ইলেকট্রন গ্রহণ এনথালপির মান যত বেশি ঋণাত্মক হচ্ছে তার মানে সিস্টেম তত বেশি শক্তি নির্গমন করছে, তার মানে পরমাণু তত সহজে ইলেকট্রনটাকে কি করছে? গ্রহণ করছে। সেই কারণে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান যদি আমার ঋণাত্মক হয় তাহলে বুঝবে সেটা তোমার ভালো মান। আর ইলেকট্রন গ্রহণ এনথালপির মান যদি ধনাত্মক হয় তার মানে পরমাণু শক্তির নির্গমন করছে না, পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে চাইছে না, আমাকে বাইরে থেকে শক্তি দিতে হচ্ছে, তারপর সে কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ এনথালপির মান যদি ধনাত্মক হয় পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে চায় না, অর্থাৎ সেটা
খারাপ মান। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ এনথালপির মান যদি ধনাত্মক হয় সেটা কিন্তু খারাপ মান, আর যত বেশি ঋণাত্মক হবে সেটা কিন্তু তার ভালো মান। তাহলে এবার চলো আমরা একটু দেখে নিই। নেক্সট কি দেখো, সাধারণত দেখা যায় পরমাণুর দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান বা দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপির মান পরমাণুর দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপির মান প্রথম ইলেকট্রন গ্রহণ এনথালপির তুলনায় কম হয়, এমনকি ধনাত্মক হয়। ওকে, তাহলে কি বললাম, পরমাণুর দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপি তার প্রথম ইলেকট্রন গ্রহণ এনথালপির মানের তুলনায় কম হয়, এমনকি ওর মান কি হতে পারে, ধনাত্মক হয়। যেমন অক্সিজেন এবং সালফার পরমাণুর দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান, ইলেকট্রন আসক্তি না বলে সবচেয়ে বেটার হবে এখানে যদি আমি বলি ইলেকট্রন গ্রহণ এনথালপি। ওকে, তাহলে অক্সিজেন ও সালফার পরমাণু দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কি হয়, ধনাত্মক হয়। কেন হয় স্যার, চলো দেখে নিই। এই হচ্ছে আমার অক্সিজেন পরমাণু সহজেই একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং তৈরি হবে O- আয়ন। এবং যখন অক্সিজেন প্রথম ইলেকট্রন গ্রহণ করছে তখন ওর ইলেকট্রন গ্রহণ এনথালপিকে আমরা বলবো প্রথম ইলেকট্রন গ্রহণ এনথালপি, এবং অক্সিজেনের প্রথম ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ঋণাত্মক হয়। ঠিক একই জিনিস ঘটে সালফারের ক্ষেত্রেও। সালফার যখন ফার্স্ট টাইম ইলেকট্রন গ্রহণ করছে করে S- আয়নে কি হচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে, তখন এর প্রথম ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কি হচ্ছে, ঋণাত্মক হচ্ছে। কিন্তু যখন O- আর একটা ইলেকট্রন যুক্ত হচ্ছে হয়ে O2- আয়নে পরিণত হচ্ছে, অর্থাৎ যখন অক্সিজেন সেকেন্ড ইলেকট্রন গ্রহণ করছে তখন ওর দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ধনাত্মক হয়ে যায়। ঠিক সে একই কেস দেখা যায় সালফারের ক্ষেত্রেও। যখন দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ করে তখন ওর দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কি হয়, পজিটিভ হয়ে যায়, ধনাত্মক হয়ে যায়। কেন হয়ে যায় স্যার, দেখো অক্সিজেন খুব সহজেই একটা ইলেকট্রন গ্রহণ করে O- আয়নে পরিণত হয় এবং এর ফলে অক্সিজেন পরমাণু থেকে প্রচুর পরিমাণ শক্তি কি হয়, নির্গত হয়, যার জন্য ওর প্রথম ইলেকট্রন গ্রহণ এনথালপির মান আমরা কি ধরি, ঋণাত্মক ধরি। কিন্তু অক্সিজেন যখন প্রথম ইলেকট্রন গ্রহণ করে তখন ও O- আয়নে পরিণত হয়, অর্থাৎ অক্সিজেনের চার্জ কি, নেগেটিভ হয়ে গেছে। এইবার যখন সেকেন্ড ইলেকট্রন অক্সিজেন পরমাণুতে যুক্ত হতে চাইবে, যখন সেকেন্ড ইলেকট্রন O- আয়নে যুক্ত হতে চাইবে তখন অক্সিজেনের নেগেটিভ চার্জ ইলেকট্রনটাকে কি করে, বিকর্ষণ করে। কারণ ইলেকট্রনের চার্জও নেগেটিভ, অক্সিজেনের মাথায়ও কি নেগেটিভ চার্জ, তাহলে দুটো নেগেটিভ চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। যেহেতু দুটো নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তাই এই ইলেকট্রন O- আয়নে যুক্ত হতে চাইবে না। আর যখন ইলেকট্রন O- আয়নে যুক্ত হতে চাইবে না তখন আমাকে বাইরে থেকে কি করতে হবে, শক্তি দিতে হবে, এবং তার ফলে কি হবে, O- আয়ন শক্তি শোষণের মাধ্যমে এই ইলেকট্রনটাকে গ্রহণ করবে। যেহেতু O- আয়ন শক্তি শোষণ করছে তাই এর দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপির মান আমার কি হচ্ছে, ধনাত্মক হয়ে যাচ্ছে। শক্তি শোষণের জন্য দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপির মান আমার কি হয়ে যাচ্ছে, ধনাত্মক হয়ে যাচ্ছে। ঠিক একই কেস দেখা যায় সালফারের ক্ষেত্রে। দেখো তাহলে প্রথম ক্ষেত্রে আমার শক্তি কি হচ্ছে, নির্গত হচ্ছে, এনার্জি কি করছে, রিলিজ করছে। তাই প্রথম প্রসেসটাকে আমরা বলছি এক্সোথার্মিক প্রসেসের বাংলা হচ্ছে তাপমোচী বিক্রিয়া। এবং দ্বিতীয় ক্ষেত্রে শক্তির শোষণ ঘটছে, অর্থাৎ এই প্রসেসকে আমরা বলবো এন্ডোথার্মিক প্রসেস। অর্থাৎ এই প্রসেসটা কি, এন্ডোথার্মিক প্রসেস, বাংলায় যাকে কি বলে, তাপশোষী বা তাপগ্রাহী বিক্রিয়া। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে
কেন অক্সিজেন এবং সালফারের দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ধনাত্মক হচ্ছে। চলো নেক্সট আমরা কি পড়বো? আচ্ছা, নেক্সট এবার আমরা পড়বো ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তি যে যে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে চলো আমরা দেখে নিই ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ফার্স্ট এক নম্বর হচ্ছে পরমাণুর আকার। ওকে, পরমাণুর আকারের সঙ্গে ইলেকট্রন আসক্তির ব্যস্তানুপাতিক সম্পর্ক। পরমাণুর আকারের সঙ্গে ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন আসক্তির ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কার ক্ষেত্রে দেখেছি আমরা স্যার? আয়নীভবন এনথালপির ক্ষেত্রেও দেখেছি, এবং সেখানেও পরমাণুর আকারের সঙ্গে আয়নীভবন এনথালপির ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল। অর্থাৎ পরমাণুর আকার যত বড় হবে ইলেকট্রন আসক্তি তত কমে যাবে, এবং পরমাণুর আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে। কেন হবে স্যার? চলো দেখে নিই। এই ধরো আমি এখানে নিচ্ছি একটা স্মল অ্যাটম, আর এদিকে আমি নিচ্ছি বিগ অ্যাটম। স্মল অ্যাটম মানে ছোট পরমাণু, বিগ অ্যাটম মানে বড় পরমাণু। তাহলে স্মল অ্যাটম মানে সেটা কেমন দেখতে হবে? ঠিক এই রকম। ওকে, তাহলে স্মল অ্যাটমের ক্ষেত্রে দেখো নিউক্লিয়াস এবং ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে ডিসটেন্স কি খুবই ক্ষুদ্র। স্মল অ্যাটমের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে ডিসটেন্স কি খুবই কম। তাই যদি কোনো ইলেকট্রন স্মল অ্যাটমের কাছে আসে, যদি কোনো ইলেকট্রন স্মল অ্যাটমের কাছে আসে তখন কি হবে? তখন নিউক্লিয়াস আর এই ইলেকট্রনের মধ্যে ডিসটেন্স কি কম, তার ফলে এই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ পরমাণুর ইলেকট্রন গ্রহণ প্রবণতা কি হবে? বৃদ্ধি পাবে। আর পরমাণুর ইলেকট্রন গ্রহণ প্রবণতা যদি বৃদ্ধি পায় তাহলে তার ইলেকট্রন আসক্তিও কি হবে? তত বৃদ্ধি পাবে। তাই দেখা যায় আকার যত ছোট হয় ইলেকট্রন আসক্তির মান তত কি হয়? বেশি হয়। এবার চলো দেখে নি বিগ অ্যাটমের ক্ষেত্রে কি হবে। এই হচ্ছে আমার বিগ অ্যাটম। বিগ অ্যাটমের ক্ষেত্রে দেখো ভ্যালেন্স শেল এবং নিউক্লিয়াসের মধ্যে ডিসটেন্স কি অনেক বেশি। এবার যদি কোনো ইলেকট্রন বিগ অ্যাটমে যুক্ত হতে চায় তখন নিউক্লিয়াস এবং এই ইলেকট্রনের মধ্যে ডিসটেন্স কি অনেক বেশি, যার ফলে এই ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি কম হয়। আর নিউক্লিয়াসের আকর্ষণ বল যদি কম হয় তাহলে পরমাণুর ইলেকট্রন গ্রহণ প্রবণতা কি হয়ে যাবে? কমে যাবে। আর গ্রহণ প্রবণতা যদি কমে যায় তাহলে তার ইলেকট্রন আসক্তিও কি হয়ে যাবে? কমে যাবে। তাই পরমাণুর আকার বাড়লে ইলেকট্রন আসক্তির মান কি হয়ে যায়? কমে যায়। ওকে, বুঝলে সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো 2 নম্বর আমরা পড়বো জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয় চার্জের মানের উপর। জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয় চার্জের মানের উপর। এর সঙ্গে ইলেকট্রন আসক্তির সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। এর সাথে সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। কেন? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বৃদ্ধি পাবে, অর্থাৎ জেড এফেক্টিভের মান যত বৃদ্ধি পাবে নিউক্লিয়াসের চার্জ কি হবে? তত বৃদ্ধি পাবে। নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাওয়ার অর্থই হলো বাইরের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ প্রবণতা কি হবে? বৃদ্ধি পাবে। আর ইলেকট্রন গ্রহণ প্রবণতা যদি বৃদ্ধি পায় তাহলে তার ইলেকট্রন আসক্তির মানও কি হবে? বৃদ্ধি পাবে। তাই দেখা যায় নিউক্লিয় চার্জের মান বৃদ্ধি পেলে ইলেকট্রন গ্রহণ প্রবণতা বৃদ্ধি পায়, তাই ইলেকট্রন আসক্তির মানও কি হয়? বৃদ্ধি পায়। 3 নম্বর কি? 3 নম্বরটাও আমরা পড়েছি প্রেজেন্স অফ হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড অরবিটাল। হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড অরবিটাল। এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ওকে, বা ডমিনেন্ট ফ্যাক্টর যার উপর ইলেকট্রন আসক্তি কি করে? নির্ভর করে। আচ্ছা, হাফ ফিল্ড আর ফুললি ফিল্ডের সঙ্গে ইলেকট্রন আসক্তির কি সম্পর্ক? ইলেকট্রন আসক্তির ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেন ব্যস্তানুপাতিক সম্পর্ক? দেখো, অরবিটাল গুলো যদি হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড হয় তাহলে পরমাণু স্টেবিলিটি কি হয়? সবচেয়ে বেশি হয়। কি বললাম? অরবিটাল গুলি যদি হাফ ফিল্ড
বা ফুললি ফিল্ড হয়, তাহলে পরমাণুর অরবিটালটা যদি হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড হয়, তাহলে পরমাণুটি কি হয়, অত্যন্ত স্টেবল হয়। এবার ধরো এটা ধরো আমার P3 মানে এটা হচ্ছে আমার হাফ ফিল্ড অরবিটাল, 3টে ইলেকট্রন আছে, হাফ ফিল্ড অরবিটাল। এবার যদি কোনো পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে, যদি কোনো পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়, তখন এর মধ্যে কটা ইলেকট্রন হয়ে যাবে, তখন এর মধ্যে স্যার 4টে ইলেকট্রন হয়ে যাবে। আর 4টে ইলেকট্রন যদি হয়ে যায়, তখন অরবিটালটা কি আর হাফ ফিল্ড থাকবে না স্যার, তখন অরবিটালটা আর হাফ ফিল্ড থাকবে না। অর্থাৎ কোনো পরমাণু যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন ওই পরমাণুর অরবিটালটি আর হাফ ফিল্ডও থাকবে না বা ফুললি ফিল্ডও থাকবে না। অর্থাৎ পরমাণুর স্টেবিলিটি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কোনো পরমাণু কি চাইবে তার স্টেবিলিটি নষ্ট হয়ে যাক? না, কোনো পরমাণু চাইবে না তার স্টেবিলিটি নষ্ট হয়ে যাক। তাই কোনো পরমাণুর ভেতর যদি হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড অরবিটাল থাকে, তাহলে সেই পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান কি হয়ে যাবে, কমে যাবে। এমনকি ইলেকট্রন আসক্তির মান কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। ওকে, তাহলে যেখানেই আমরা হাফ ফিল্ড এবং ফুললি ফিল্ড অরবিটাল দেখব, তখনই বুঝে যাব পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, অর্থাৎ ওর ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ধনাত্মক হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। 4 নম্বরটা বলছে নবাগত ইলেকট্রন, বলছে নবাগত ইলেকট্রন যে কক্ষকে প্রবেশ করে তার ভেদন ক্ষমতা। এবং ভেদন ক্ষমতা এই জিনিসটি আমরা আগের ভিডিওতে পড়েছি, তার ভেদন ক্ষমতা। ওকে, ভেদন ক্ষমতার সঙ্গে ইলেকট্রন আসক্তির বা ইলেকট্রন অ্যাফিনিটির সমানুপাতিক সম্পর্ক। ভেদন ক্ষমতা কি আমরা জানি, কক্ষকগুলোর ভেদন ক্ষমতা কি, এস এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এটা আমরা আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। যে কক্ষকের ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, সেই কক্ষক নিউক্লিয়াসের কি থাকবে, সবচেয়ে কাছে থাকবে, সেই কক্ষক নিউক্লিয়াসের কাছে থাকবে। যেমন এস কক্ষকের ভেদন ক্ষমতা কি সবচেয়ে বেশি, তার মানে এস কক্ষক নিউক্লিয়াসের কি থাকে, সবচেয়ে কাছে থাকে। যেহেতু এস কক্ষক নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে, তাই যদি কোনো ইলেকট্রন এস কক্ষকে প্রবেশ করে, তাহলে সেই ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে, সবচেয়ে বেশি হবে। অর্থাৎ পরমাণুর ইলেকট্রন গ্রহণ প্রবণতা কি হবে, বৃদ্ধি পাবে, ইলেকট্রন আসক্তিও কি হবে, বৃদ্ধি পাবে। তাই বলা হয় ভেদন ক্ষমতা যত বেশি হয়, ইলেকট্রন আসক্তি কি হয়, তত বেশি হয়। কারণ কক্ষকের ভেদন ক্ষমতা যত বেশি হবে, কক্ষকটি নিউক্লিয়াসের কি থাকবে, তত কাছে থাকবে, কক্ষকটি নিউক্লিয়াসের তত কাছে থাকবে। এবার এস কক্ষকের ভেদন ক্ষমতা কি সবচেয়ে বেশি, তাই এস কক্ষক নিউক্লিয়াসের কি থাকে, সবচেয়ে কাছে থাকে। তাই কোনো ইলেকট্রন যদি এস কক্ষকে প্রবেশ করে, তাহলে সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে থাকবে, সেই ইলেকট্রনটা কি হবে, নিউক্লিয়াসের কাছে থাকবে। অর্থাৎ ওই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ পরমাণুর ইলেকট্রন গ্রহণ প্রবণতা বৃদ্ধি পাবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তিও কি হবে, বৃদ্ধি পাবে। তাই নবাগত ইলেকট্রন যে কক্ষে প্রবেশ করে, তার ভেদন ক্ষমতা যত বেশি হয়, তার ইলেকট্রন আসক্তির মানও কি হয়, তত বেশি হয়। এই হচ্ছে আমার 4টে ফ্যাক্টর, যার উপর ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি কি করে, নির্ভর করে থাকে। তাহলে চলো এখান থেকে আমরা দেখে নিই কি কি ধরনের কোশ্চেন এসে থাকে, চলো নেক্সট। আচ্ছা, এবার আমরা শিখবো ইলেকট্রন আসক্তিকে সঠিক ক্রম অনুসারে সাজাবো। ইলেকট্রন আসক্তি সঠিক ক্রম অনুসারে সাজাবো। চলো, এখান দিয়ে একটা কোশ্চেন আসে যে নাইট্রোজেন, বেরিলিয়াম, তারপর ধরো ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এদের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ধনাত্মক হয়। এদের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ধনাত্মক হয়। এনথালপি
ইলেকট্রন গ্রহণ এনথালপি মান ধনাত্মক হয়। কেন স্যার হয়? চলো, কেনর উত্তর খুঁজতে গেলে আমাকে এই তিনটের ইলেকট্রন বিন্যাস বার করতে হবে। চলো আমরা ইলেকট্রন বিন্যাস বার করে নিই। তাহলে চলো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 7। 1s2 2s2 2p3 1s2 2s2 2p3 2p3 মানে আমার পি কক্ষকে কটা ইলেকট্রন আছে? 3টে ইলেকট্রন আছে। মানে এক্ষেত্রে আমার 2p কক্ষক কি? হাফ ফিল্ড। 2p কক্ষক কি? হাফ ফিল্ড। আর কিছুক্ষণ আগেই আমরা পড়লাম হাফ ফিল্ড অরবিটাল যদি আমার থাকে তাহলে তার ইলেকট্রন আসক্তির মান কি হয়? কম হয়, এবং ইলেকট্রন আসক্তির মান কি হয়? ধনাত্মক হয়। বা ফুললি ফিল্ড অরবিটাল যদি থাকে তাহলে তার ইলেকট্রন আসক্তির মান কি হয়? কম হয় বা ধনাত্মক হয়। ওকে, যেহেতু নাইট্রোজেনের 2p উপকক্ষ হাফ ফিল্ড, তাই নাইট্রোজেন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন 2p অরবিটালটা আর হাফ ফিল্ড থাকবে না। সেই কারণে 2p অরবিটাল যদি হাফ ফিল্ড না থাকে তাহলে নাইট্রোজেনের স্টেবিলিটি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ওকে, নাইট্রোজেনের স্টেবিলিটি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কারণ আমরা জানি হাফ ফিল্ড অরবিটাল থাকলে বা ফুললি ফিল্ড অরবিটাল থাকলে পরমাণুর স্টেবিলিটি কি হয়? অত্যন্ত বেশি হয়। তাহলে নাইট্রোজেনের যেহেতু 2p3 অর্থাৎ পি অরবিটালটা হাফ ফিল্ড, তাই নাইট্রোজেনের স্টেবিলিটি কি? অত্যন্ত বেশি। এবার নাইট্রোজেন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন 2p উপকক্ষ আর হাফ ফিল্ড থাকবে না, 2p উপকক্ষের 4টে ইলেকট্রন হয়ে যাবে। অর্থাৎ যেহেতু তার 2p উপকক্ষ আর হাফ ফিল্ড থাকবে না, তাই নাইট্রোজেন আর কোনো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, কারণ তাতে নাইট্রোজেনের স্টেবিলিটি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর নাইট্রোজেন যদি ইলেকট্রন গ্রহণ করতে না চায় তখন আমাকে বাইরে থেকে শক্তি দিতে হবে যাতে নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ নাইট্রোজেন পরমাণু শক্তি শোষণের মাধ্যমে ইলেকট্রনটাকে কি করবে? গ্রহণ করবে। যেহেতু এক্ষেত্রে শক্তি শোষিত হবে তাই নাইট্রোজেনের ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কি হয়ে যাবে? ধনাত্মক হয়ে যাবে। চলো বেরিলিয়ামের ক্ষেত্রে কি হয়? বেরিলিয়ামের কত? 4। আর ম্যাগনেসিয়ামের কত? 12। চলো আমরা একটু দেখে নিই। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2। অর্থাৎ বেরিলিয়ামের 2s উপকক্ষ আর ম্যাগনেসিয়ামের 3s উপকক্ষ কি? ফুললি ফিল্ড। অর্থাৎ এরা কি? ফুললি ফিল্ড। আর ফুললি ফিল্ড অরবিটাল আছে মানে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কি? অত্যন্ত স্টেবল। একটা ইলেকট্রন যদি ও গ্রহণ করে তখন তার অরবিটালগুলো আর ফুললি ফিল্ড থাকবে না, অর্থাৎ ওর স্টেবিলিটি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কখনোই চাইবে না তার স্টেবিলিটি নষ্ট হোক, সেই জন্য এরা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। আর ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না মানে আমাকে বাইরে থেকে শক্তি দিতে হবে যাতে ওরা ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শক্তি শোষণের মাধ্যমে ইলেকট্রনটাকে কি করবে? গ্রহণ করবে। আর শক্তি যদি শোষণ করে তাহলে তাদের ইলেকট্রন গেইন এনথালপির মান বা ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কি হয়ে যাবে? ধনাত্মক হয়ে যাবে। তাহলে নাইট্রোজেন, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের হাফ ফিল্ড এবং ফুললি ফিল্ড অরবিটাল থাকার জন্য এর ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কি হয়ে যায়? ধনাত্মক হয়ে যায়। ওকে, তাহলে চলো নেক্সট চলো নেক্সট যাই। নেক্সট ই এর সঠিক ক্রম। আমরা খেয়াল করব গ্রুপ 17 এলিমেন্ট। গ্রুপ 17 এলিমেন্টে কারা আছে? ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। এবার আমরা জানি যত ওপর থেকে আমি নিচে নামবো পরমাণুর আকার কি হবে? বৃদ্ধি পাবে, এবং পরমাণুর আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তির মান কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে সেই অনুসারে এদের ইলেকট্রন আসক্তির ক্রম কি হবে? ফ্লুরিনের সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের সবচেয়ে কম। ওকে, কিন্তু না, এই জিনিসটা কিন্তু ঘটবে না। এখানে কিন্তু একটা এক্সেপশন আছে। এখানে কিন্তু একটা
এক্সেপশন আছে, এবং মনে রাখবে কেমিস্ট্রিতে যেখানে এক্সেপশন এবং সেখান থেকেই কিন্তু কোশ্চেন করবে, যেখানে এক্সেপশন সেখান থেকেই কোশ্চেন করবে। তাই এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে অ্যাকচুয়াল ট্রেন্ড কি বা অ্যাকচুয়াল অর্ডার কি? ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে বেশি হবে না। এখানে ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি অনেক বেশি। ওকে, ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি অনেক বেশি, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এইটাই হচ্ছে আমার সঠিক ইলেকট্রন আসক্তির ক্রম ফর গ্রুপ 17 এলিমেন্টস। ওকে, তাহলে তোমাদের প্রশ্ন হবে কেন হচ্ছে স্যার এটা? কেন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের থেকে বেশি হয়ে যাচ্ছে, যদিও ক্লোরিনের আকার বড় ফ্লুরিনের থেকে? চলো এই কেনর উত্তর আমরা একটু পরে দিচ্ছি, তার আগে চলো আমরা একটু দেখে নিই গ্রুপ 16 এলিমেন্ট কি বলছে আমাদের। গ্রুপ 16, গ্রুপ 16, গ্রুপ 16 এ কে আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। যত উপর থেকে নিচে নামবো পরমাণুর আকার কি হবে? ক্রমশ বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তির মান কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ অক্সিজেনের আকার সবচেয়ে ছোট, তাই এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, তারপরে সালফার, তারপরে সেলেনিয়াম, তারপরে টেলুরিয়াম। না স্যার, এই ক্রমটাও ঠিক হবে না, এই ক্রমটাও ঠিক হবে না। এবং এখানেও কি আছে? এক্সেপশন আছে, এখানেও কি আছে? এক্সেপশন আছে। আর স্যারেরা যেখানেই এক্সেপশন দেখবে সেখান থেকেই তোমাকে কোশ্চেন করে দেবে। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়াল ট্রেন্ড কি? এর অ্যাকচুয়াল ট্রেন্ড হচ্ছে সালফার, সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে কি হয়? বেশি হয়। অ্যাকচুয়াল ট্রেন্ড সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এবং লাস্টে কি হয়ে যায়? অক্সিজেন চলে যায়। অর্থাৎ সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে কি হয়? বেশি হয়। আবার এদিকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি স্যার ফ্লুরিনের থেকে বেশি হয়। কেন হয়? ওকে, কেন হয়? কেন হওয়ার আগে আমরা একটা জিনিস জেনে নেব, এই কোশ্চেনটাই কিন্তু এবছর নিটে এসছে স্টেটমেন্ট ওয়াইজ। সেখানে একটা স্টেটমেন্টে দিয়েছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের থেকে বেশি এবং সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে কি? বেশি। এই স্টেটমেন্টটি সঠিক না ভুল? এই স্টেটমেন্টটি সঠিক না ভুল? ওকে, এইরকম একটা কোশ্চেন কিন্তু এবছরই নিটে এসছে এবং স্টেটমেন্টটি কি? কারেক্ট। স্টেটমেন্টটি কি? কারেক্ট। এইবার আমরা পড়বো কেন কেন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের থেকে বেশি এবং সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে বেশি, এবং দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম রিজন। চলো এর জন্য আমরা কি করছি? ক্লোরিন আর ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস বার করে নিচ্ছি। তাহলে চলো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি। 1s2 ক্লোরিন হচ্ছে আমার 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, এটা হচ্ছে আমার ক্লোরিন। ফ্লুরিন কি? ফ্লুরিন হচ্ছে 9, 1s2, 2s2, 2p5। ওকে, দেখো এখানে যদি কোনো ইলেকট্রন বাইরে থেকে এসে প্রবেশ করতে চায় ক্লোরিন এবং ফ্লুরিনে, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করবে 3p উপকক্ষে এবং ফ্লুরিনের ক্ষেত্রে বাইরে থেকে আসা ইলেকট্রন প্রবেশ করবে 2p উপকক্ষে। এবার যদি আমরা 3p আর 2pর মধ্যে সাইজ দেখি, তাহলে দেখবো 2p উপকক্ষের সাইজ 3p র তুলনায় ছোট। 2p উপকক্ষের সাইজ অর্থাৎ ফ্লুরিনের 2p উপকক্ষের আকার 3p উপকক্ষের আকারের তুলনায় ছোট। যেহেতু 2p উপকক্ষের আকার ছোট, তাহলে আমি এরকম ভাবে ছোট করে লিখছি, যেহেতু 2p উপকক্ষের আকার ছোট, এর মধ্যে কটা ইলেকট্রন আছে স্যার? 5টা ইলেকট্রন আছে। যেহেতু 2p উপকক্ষের আকার ছোট, তাই এর ভেতর ইলেকট্রনগুলো কি হবে? গায়ে গায়ে থাকবে। ইলেকট্রনগুলো কি হবে? গায়ে গায়ে থাকবে, এবং তার ফলে এই উপকক্ষের ভেতর ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল বা রিপালশন কি হবে? অনেক বেশি হবে। রিপালশন ইজ ভেরি হাই। তাহলে কি বললাম? 2p উপকক্ষের আকার ছোট হওয়ার জন্য এই উপকক্ষের ভেতরে থাকা ইলেকট্রনগুলির মধ্যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বা বিকর্ষণ বল কি হবে? অত্যন্ত বেশি হবে। তাই বাইরে থেকে আসা ইলেকট্রন যখন ফ্লুরিনে যুক্ত হতে চাইবে বা প্রবেশ করতে চাইবে, তখন ও কি হবে? বাধাপ্রাপ্ত পাবে। ও কি হবে? বাধা পাবে। কারণ এক্ষেত্রে যেহেতু ইলেকট্রন ইলেকট্রন রিপালশন অনেক বেশি, তাই বাইরে থেকে আসা ইলেকট্রন ফ্লুরিনের 2p উপকক্ষে প্রবেশ করতে পারবে না, সহজে প্রবেশ করতে পারবে না। তার ফলে নির্গত শক্তির মান কি হয়ে যাবে? অনেক কমে যাবে। তাই ফ্লুরিনের ক্ষেত্রে নির্গত শক্তির মান কম হবে। অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণের জন্য নির্গত শক্তির মান কি হবে? অনেক কম হবে, কারণ ওর 2p উপকক্ষের ভিতর ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কি? অনেক বেশি।
ক্লোরিনের ক্ষেত্রে কি হয় স্যার? ক্লোরিনের ক্ষেত্রে 3p উপকক্ষের আকার অনেক বড়। 3p উপকক্ষের আকার কি? অনেক বড়। আকার বড় হওয়ার জন্য উপকক্ষের ভেতর ইলেকট্রনগুলো কি হবে? একদম হাত পা ছড়িয়ে বসে থাকবে, একদম রিল্যাক্স করে বসে থাকবে। তার ফলে ক্লোরিনে এই উপকক্ষের ভেতর ইলেকট্রন রিপালশন অপেক্ষাকৃত অনেক কম হবে। ইলেকট্রন বিকর্ষণ কি? অনেক কম। ইলেকট্রন রিপালশন কি? ইজ ভেরি লো। তাই বাইরে থেকে যখন কোনো ইলেকট্রন ক্লোরিনের 3p উপকক্ষে প্রবেশ করতে চাইবে তখন ও কম বিকর্ষণ বল অনুভব করবে। তার ফলে ক্লোরিন সহজেই বাইরে থেকে আসা ইলেকট্রনটাকে গ্রহণ করে নেবে এবং নির্গত শক্তির মান কি হবে? অনেক বেশি হবে। নির্গত শক্তির মান অনেক বেশি হবে। তাহলে যেহেতু ইলেকট্রন গ্রহণের সময় ফ্লুরিন অপেক্ষা ক্লোরিনের ক্ষেত্রে নির্গত শক্তির মান অনেক বেশি হয়, তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের থেকে বেশি হয়ে যায়, যদিও ক্লোরিনের সাইজ কি হয়? বড় হয়। ওকে, ঠিক এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের থেকে বেশি হয়। এবং একই কারণের জন্য সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে বেশি হয়। একই কারণের জন্য সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে বেশি হয়। তাহলে এই গ্রুপ 17 এবং 16 এখানে এক্সেপশন আছে এবং সেই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় এসে থাকে এবং এবছরই নিটে এসছে। চলো নেক্সট। এবার চলো আমরা পিরিয়ড 2 বরাবর ইলেকট্রন আসক্তির ক্রমটা দেখে নিই। ইলেকট্রন আসক্তির ক্রম কার বরাবর? পিরিয়ড 2, পর্যায় 2। পর্যায় 2তে কি আছে স্যার? পর্যায় 2তে আছে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, তারপর নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। ওকে, তাহলে ইলেকট্রন আসক্তির ক্রম বার করতে গেলে আমার দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করবে, এক হাফ ফিল্ড কি ফুললি ফিল্ড, 2 সাইজ, আর 3 হচ্ছে ভেদন ক্ষমতা। এই তিনটে ফ্যাক্টরের উপর ইলেকট্রন আসক্তির ক্রম কি করে বা অর্ডার কি করে নির্ভর করে। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস বার করি তাহলে আমরা দেখব লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3, এর কত? 4, 5, 6, 7, 8, 9, 10। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s1। তাহলে আমি শুধুমাত্র এখানে কি লিখছি? 2s1। বেরিলিয়ামের ক্ষেত্রে কি? 1s2 2s2, তাই আমি শুধু লিখছি 2s2। বোরনের ক্ষেত্রে হবে 1s2 2s2 2p1, আমি শুধুমাত্র লিখছি 2p1। কেন? কারণ এই সমস্ত কক্ষগুলোতেই বাইরে থেকে আসা ইলেকট্রন প্রবেশ করবে। আচ্ছা, কার্বন কত? কার্বন হচ্ছে 6, তাহলে এর ক্ষেত্রে কি হবে? 2s2 2p2। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? 2s2 2p3। অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? 2s2 2p4। ফ্লুরিনের ক্ষেত্রে কি হবে? 2s2 2p5। আর নিয়নের ক্ষেত্রে কি হবে? 2s2 2p6। ওকে, যদি আমরা নিষ্ক্রিয় গ্যাস নিয়নকে খেয়াল করি তাহলে দেখব ও 2s এবং 2p উপকক্ষ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি থাকে, অর্থাৎ এর অক্টেট কি? কমপ্লিটলি ফিল্ড আপ। ওকে, এদের অক্টেট কি? কমপ্লিটলি ফিল্ড আপ। অর্থাৎ যেহেতু এখানে 2s এবং 2p উপকক্ষ ফুললি ফিল্ড, তাই নিয়ন কোনো ইলেকট্রনকে গ্রহণ করতে চায় না, তাই নিয়নের ইলেকট্রন আসক্তির মান কি হয়? ধনাত্মক হয়। ওকে, আর কোথায়? নাইট্রোজেনের 2p উপকক্ষ কি? হাফ ফিল্ড। তাহলে 2p উপকক্ষ হাফ ফিল্ড হওয়ার জন্য নাইট্রোজেন পরমাণু কোনো ইলেকট্রন গ্রহণ করতে চায় না, তাই নাইট্রোজেনের ক্ষেত্রেও ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কি হয়? ধনাত্মক হয়। আর কোথায় আসছি? বেরিলিয়ামেরও দেখো 2s উপকক্ষ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে ভর্তি থাকে, তাই বেরিলিয়ামও কোনো ইলেকট্রন গ্রহণ করতে চায় না, তাই এর ইলেকট্রন আসক্তির মান কি হয়? ধনাত্মক হয়। তাহলে বেরিলিয়াম, নাইট্রোজেন এবং নিয়ন এদের তিনটের ক্ষেত্রেই ইলেকট্রন আসক্তির মান কি হয়? ধনাত্মক হয়। ওকে, তিনটের ক্ষেত্রেই ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। যেহেতু নিয়নের অক্টেট কমপ্লিটলি ফিল্ড আপ, তাই নিয়ন কোনোভাবেই কোনো ইলেকট্রন গ্রহণ করতে চায় না, তাই এর ইলেকট্রন আসক্তির মান কি হয়? সবচেয়ে বেশি ধনাত্মক হয়। তাহলে নিয়নের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম, মানে সবচেয়ে বেশি ধনাত্মক। তারপরে কি হবে? তারপরে আসে বেরিলিয়াম আর নাইট্রোজেন। বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক, নাইট্রোজেনেরও ইলেকট্রন আসক্তির মান কি? ধনাত্মক। তাহলে কারটা কম ধনাত্মক, কারটা বেশি ধনাত্মক? দেখো, নাইট্রোজেনের আকার ছোট হওয়ার জন্য এর ইলেকট্রন আসক্তি তুলনামূলক বেরিলিয়ামের থেকে কি হয়?
বেশি হয়। এর ইলেকট্রন আসক্তি তুলনামূলক বেরিলিয়ামের থেকে বেশি হয়, তাই এর ইলেকট্রন আসক্তির মান কম ধনাত্মক। আর এর ইলেকট্রন আসক্তির মান যেহেতু এর ইলেকট্রন আসক্তির মান কম, তাই এটা কি বেশি ধনাত্মক। অর্থাৎ এরপরে আসবে আমার বেরিলিয়াম। ওকে, বেরিলিয়ামের সাইজ যেহেতু অপেক্ষাকৃত বড়, তাই ও ইলেকট্রন গ্রহণ করতে চায় না, তাই ওর মান কি বেশি ধনাত্মক। এবং নাইট্রোজেনের সাইজ যেহেতু বেরিলিয়াম অপেক্ষা ছোট, তাই নাইট্রোজেন বেরিলিয়ামের থেকে তুলনামূলকভাবে নাইট্রোজেন ইলেকট্রন গ্রহণ করতে চায়, তাই এর ইলেকট্রন আসক্তির মান বেরিলিয়ামের থেকে বেশি হয়। ওকে, আচ্ছা, তাহলে সবচেয়ে খারাপ হচ্ছে নিয়ন, তার থেকে একটু ভালো বেরিলিয়াম, তার থেকে একটু ভালো হচ্ছে নাইট্রোজেন। এবার আমরা দেখব লিথিয়াম আর বোরনের ক্ষেত্রে। তুমি যদি লিথিয়াম আর বোরনের ক্ষেত্রে দেখো, লিথিয়ামের ক্ষেত্রে বাইরে থেকে আসা ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 2s উপকক্ষে। আর বোরনের ক্ষেত্রে বাইরে থেকে আসা ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 2p উপকক্ষে। এবার 2s আর 2pর মধ্যে কার ভেদন ক্ষমতা বেশি? স্যার, 2s উপকক্ষের ভেদন ক্ষমতা তো বেশি। তাহলে 2s উপকক্ষের ভেদন ক্ষমতা বেশি হওয়ার জন্য এর ইলেকট্রন আসক্তির মান কি হয়? বেশি হয়। আর বোরনের ইলেকট্রন আসক্তির মান কি হয়? কম হয়। তাই বোরনের থেকে লিথিয়ামের ইলেকট্রন আসক্তির মান কি হয়? বেশি হয়। এবার আমার পড়ে আছে কার্বন, অক্সিজেন, ফ্লুরিন। এবং এদের মধ্যে আমরা দেখব শুধুমাত্র সাইজ। আমরা জানি ফ্লুরিনের সাইজ কি। যদি আমি কার্বন থেকে অক্সিজেন থেকে ফ্লুরিন, অর্থাৎ আমি যত বাম দিক থেকে ডান দিকে যাব, আকার কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে এবং ইলেকট্রন আসক্তির মান কি হবে? বৃদ্ধি পাবে। তাই এরপর কি আসবে? কার্বনের থেকে বেশি কার হবে? অক্সিজেন। আর সবচেয়ে বেশি কার হবে? ফ্লুরিন, কারণ ফ্লুরিনের সাইজ কি? সবচেয়ে ছোট। তাই পর্যায় 2তে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি কি? সবচেয়ে বেশি। তাহলে মেন মনে রাখতে হবে, এটাও কিন্তু আমাকে মনে রাখতে হবে, লিথিয়াম আর বোরন। লিথিয়ামের ক্ষেত্রে নবাগত ইলেকট্রন 2s উপকক্ষে প্রবেশ করে, আর বোরনের ক্ষেত্রে নবাগত ইলেকট্রন 2p উপকক্ষে প্রবেশ করে। এখন 2s উপকক্ষের ভেদন ক্ষমতা 2p উপকক্ষের থেকে বেশি, আর 2s উপকক্ষের ভেদন ক্ষমতা বেশি হওয়ার জন্য লিথিয়ামের ইলেকট্রন গ্রহণ এনথালপি বোরনের থেকে কি হয়? বেশি হয়। ওকে, তোমাদের কাজ দেওয়া থাকবে পিরিয়ড 3। তোমরা একটু পিরিয়ড 3 মৌলগুলোকে সঠিক ইলেকট্রন আসক্তির ক্রম অনুসারে সাজিও। কি কি আছে পিরিয়ড 3-তে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এদেরকে তোমরা ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম অনুসারে সাজিও। এটা একটা আমি হোমওয়ার্ক তোমাদের দিয়ে রাখলাম, বাড়িতে একটু ট্রাই করো। তাহলে চলো, আমাদের তাহলে শেষ করলাম কি? তৃতীয় পর্যায়বৃত্ত ধর্ম, ইলেকট্রন আসক্তি। এবার আমরা চলে যাব চতুর্থ পর্যায়বৃত্ত ধর্ম, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, বা যাকে আমরা সংক্ষেপে ইএন দ্বারা প্রকাশ করি। স্যার, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে বা ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে? সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের পরমাণুর মধ্যে কোনো মৌলের পরমাণুর বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকেই ওই মৌলের কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কি বললাম? সমযোজী বন্ধনে আবদ্ধ থাকাকালীন অবস্থায় কোনো মৌলের পরমাণুর বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাই হচ্ছে কি? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। যেমন ধরো এ বি। ওকে, এ বি, এই এ আর বি মৌল সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে। আমি ধরে নিচ্ছি বি এর ইলেকট্রোনেগেটিভিটি এ এর ইলেকট্রোনেগেটিভিটির তুলনায় বেশি হয়। বি এর ইলেকট্রোনেগেটিভিটি এর ইলেকট্রোনেগেটিভিটির তুলনায় বেশি হয়। এবার একটা বন্ধনে স্যার কতগুলো ইলেকট্রন থাকে? একটা বন্ধনে দুটো ইলেকট্রন থাকে, তাকে আমরা বলি বন্ড পেয়ার। তাকে কি বলি? বন্ড পেয়ার। একটা বন্ধনে আমার দুটো ইলেকট্রন থাকে। ওকে, যেহেতু বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এই বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে বি নিজের দিকে আকর্ষণ করবে। এই বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড় বি এর দিকে সরে থাকবে, এবং যেহেতু ইলেকট্রন জোড় বি এর দিকে সরে থাকে, তাই বি এর চার্জ হয় ডেল্টা মাইনাস এবং এর চার্জ হবে ডেল্টা প্লাস। ওকে, যেহেতু বি
যেহেতু বি এর তড়িৎ ঋণাত্মকতা এর তুলনায় বেশি, তাই বি বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করবে, তাই ওর চার্জ আংশিক নেগেটিভ আর এর চার্জ কি আংশিক পজিটিভ। যেহেতু দেখো এখানে চার্জের সৃষ্টি হচ্ছে, যেহেতু এখানে একটা চার্জের সৃষ্টি হচ্ছে, তাই আমি বলতে পারি এই বন্ধনের মধ্যে কিছুটা পরিমাণ আয়নীয় চরিত্রের বিকাশ করছে, এই বন্ধনের মধ্যে কিছুটা পরিমাণ আয়নীয় চরিত্রের বিকাশ করছে। আর কোনো বন্ধনে যদি আয়নীয় চরিত্র সৃষ্টি হয় তখন আমরা বলি বন্ধনটা ধ্রুবীয় বা পোলার হয়েছে, বন্ধনটা ধ্রুবীয় বা পোলার হয়েছে। তাহলে বন্ধনটা ধ্রুবীয় বা পোলার কেন হলো? কারণ ওদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে বলে। ওকে, যেহেতু ওদের মধ্যে বি বেশি তড়িৎ ঋণাত্মক, তাই ওর চার্জ আংশিক ঋণাত্মক এবং এর চার্জ কি আংশিক ধনাত্মক। যেহেতু এখানে দুটো চার্জের সৃষ্টি হলো, তার মানে এই বন্ধনে আয়নীয় চরিত্রের সৃষ্টি হলো। আর কোনো বন্ধনে যদি আয়নীয় চরিত্রের সৃষ্টি হয় তার মানে বন্ধনটি কি হয়, পোলার বা ধ্রুবীয় হয়। ওকে ওকে, তার মানে কোনো সমযোজী বন্ধনে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সৃষ্টি হয় তাহলে বন্ধনটি কি হয়, ধ্রুবীয় হয়। এবং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে বন্ধনটি তত বেশি ধ্রুবীয় হবে। তাহলে কি বলছি, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত বেশি হয় বন্ধনটি তত বেশি পোলার হয় বা ধ্রুবীয় হয়। এবং বন্ধনটা যত বেশি পোলার হবে ওই বন্ধনে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার তত বেশি হবে। ওই বন্ধনে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কি হবে, তত বেশি হবে এবং বন্ধনের ধ্রুবীয়তা কি হবে, তত বেশি হবে। ওকে, তাহলে এই ছিল আমার তড়িৎ ঋণাত্মকতা। এবার চলো আমরা দেখি তড়িৎ ঋণাত্মকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ইলেকট্রোনেগেটিভিটি বা ইএন যে যে বিষয়ের উপর নির্ভর করে। ফার্স্ট পয়েন্ট, 1 নম্বর হচ্ছে পরমাণুর আকার, সেই পরমাণুর আকার। এবং এখানেও সেই একই ঘটনা ঘটবে, পরমাণুর আকারের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটির ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক যে জিনিসটা আমরা ইলেকট্রন আসক্তি এবং আয়নি ভবন এনথালপির ক্ষেত্রেও দেখেছি। 2 নম্বর কি, 2 নম্বর এক্ষেত্রে জেড এফেক্টিভের মানের উপরও নির্ভর করবে, মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের উপর নির্ভর করবে এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটির সমানুপাতিক সম্পর্ক, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটির সমানুপাতিক সম্পর্ক এবং পরমাণুর আকারের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেন স্যার? চলো দেখে নিই। ধরো আমার কাছে আছে এ আর বি, এ আর বি দুটো মৌলের পরমাণু, এ আর বি দুটো মৌলের পরমাণু। যদি বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে বি কি করবে, ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করবে, বি বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করবে। অ্যাকচুয়ালি কি মৌল কি কোনো ইলেকট্রন জোড়কে আকর্ষণ করে না, মৌলের পরমাণুর ভেতর যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস কি করে, এই ইলেকট্রন জোড়কে আকর্ষণ করে। তাহলে মৌলের পরমাণুর ভেতর যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসই কি করে, ইলেকট্রন জোড়কে আকর্ষণ করে। ওকে, এবার এফেক্টিভ নিউক্লিয় চার্জের মান যত বেশি হবে, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে তত এই বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে পরমাণুটি তত বেশি আকর্ষণ করবে। কি বললাম, জেড এফেক্টিভের মান যত বেশি হবে অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে এই বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে পরমাণু নিউক্লিয়াস তত বেশি আকর্ষণ করবে, আর যত বেশি আকর্ষণ করবে ওর ইলেকট্রোনেগেটিভিটি কি হয়ে যাবে, তত বেশি হয়ে যাবে। তাই জেড এফেক্টিভের সঙ্গে তড়িৎ ঋণাত্মকতার সমানুপাতিক সম্পর্ক। এবার আকারের সাথে কি সম্পর্ক, চলো দেখে নিই। ধরো আমি ধরে নিলাম এ পরমাণুর আকার কি ছোট, এ পরমাণুর আকার কি ছোট। ওকে, আকার যত ছোট হবে, আকার যত ছোট হবে এই ইলেকট্রন জোড়ের সঙ্গে নিউক্লিয়াসের ডিস্টেন্স কি হবে, কম হবে। আকার যত ছোট হবে বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়ের সঙ্গে নিউক্লিয়াসের ডিস্টেন্স কি হবে, তত কম হবে। অর্থাৎ নিউক্লিয়াস এই বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়কে তীব্রভাবে আকর্ষণ করবে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাই দেখা যায় পরমাণুর আকার যত ছোট হয় তড়িৎ ঋণাত্মকতা কি হয়, তত বেশি হয়। ওকে, 3 নম্বর, 3 নম্বর কি পয়েন্ট স্যার, আচ্ছা
3 নম্বর হচ্ছে জারণ সংখ্যার উপর নির্ভর করে। মৌলের পরমাণুর জারণ সংখ্যার উপর কি করে নির্ভর করে। এবং দেখা যায় জারণ সংখ্যা যত বেশি হয় মৌলের ইলেকট্রোনেগেটিভিটি কি হয় তত বেশি হয়। জারণ সংখ্যা যত বেশি হয় মৌলের ইলেকট্রোনেগেটিভিটি কি হয় তত বেশি হয়। যেমন উদাহরণ কি, আচ্ছা এখানে একটা কথা বলার আছে, জারণ সংখ্যা কি বলা হয় কোনো মৌলের চার্জ ইজ ইকাল টু ওই মৌলের জারণ সংখ্যা। কোনো মৌলের চার্জ ইজ ইকাল টু ওই মৌলের জারণ সংখ্যা। তাহলে আমি এখানে লিখতে পারি চার্জ ইজ ইকাল টু কি জারণ সংখ্যা। চার্জ ইজ ইকাল টু কি জারণ সংখ্যা। তাহলে আমার কাছে আছে ধরো এম, এম প্লাস, এম টু প্লাস। ওকে, এম এর মাথায় কিছু নেই মানে এর চার্জ কত 0, এর মাথায় কত আছে +1, তার মানে চার্জ কত +1, এর চার্জ কত +2। ওকে, তার মানে আমি কি বলেছি চার্জ ইজ ইকাল টু কি জারণ সংখ্যা, তার মানে এর জারণ সংখ্যা কত 0, এর জারণ সংখ্যা +1, এর জারণ সংখ্যা +2। যত এদিক থেকে এদিকে যাচ্ছি জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে ইলেকট্রোনেগেটিভিটি কি হওয়া বৃদ্ধি পাওয়া। জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাওয়া। জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাওয়া। যেমন চলো আর একটা উদাহরণ দেখা যাক। ধরো আমি এখানে নিলাম H2SO4, ওকে, আর নিলাম H2SO3। ওকে, তাহলে দেখো H2SO4 এর মধ্যেও সালফার আছে, H2SO3 এর মধ্যেও সালফার আছে। এবং আমি যদি সালফারের জারণ সংখ্যা বা চার্জ নির্ণয় করি তাহলে আমরা দেখতে পাবো এর চার্জ হয় +6 এবং এর চার্জ হয় +4। তোমরা প্রশ্ন করবে স্যার আপনি এটা কি করে বার করলেন? হ্যাঁ, এটা আমি যেভাবে বার করেছি সেই জিনিসটা তোমরা শিখবে রেডক্স চ্যাপ্টারে, জারণ বিজারণ চ্যাপ্টারে। জারণ বিজারণ চ্যাপ্টারে আমরা শিখব কোনো যৌগে বা কোনো অণুতে উপস্থিত পরমাণুর জারণ সংখ্যা কিভাবে বার করে। তাহলে যখন আমরা রেডক্স চ্যাপ্টারটা পড়ব তখনই আমরা মৌলের জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। আপাতত আমরা জাস্ট দেখে রাখি। তাহলে দেখো H2SO4 যৌগে সালফারের চার্জ বা জারণ সংখ্যা কত হয় +6 এবং H2SO3 যৌগে সালফারের জারণ সংখ্যা বা চার্জ কত হয় +4। তাহলে কার জারণ সংখ্যা বেশি? এই সালফারের জারণ সংখ্যা বেশি, তাই এই সালফারের তড়িৎ ঋণাত্মকতা এই সালফারের থেকে বেশি হয়। দেখো দুটোই কিন্তু সালফার পরমাণু, দুটোই কিন্তু একই সালফার পরমাণু, দুটোই কিন্তু সালফার পরমাণু, কিন্তু এই সালফার পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা H2SO3 এর সালফার পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা থেকে কি হয় বেশি হয়, কারণ এর চার্জ বা জারণ সংখ্যা বেশি হয় বলে। ওকে, দুটোই দেখো একই জিনিস, এটাও সালফার এটাও সালফার, কিন্তু এই যৌগের সালফারের তড়িৎ ঋণাত্মকতা এই যৌগের সালফারের তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষা বেশি হয়, কারণ এর জারণ সংখ্যা তথা চার্জ কি হয় বেশি হয়। ওকে, আচ্ছা 4 নম্বর সংকরায়ন দশার উপর, সংকরায়ন দশার উপর বা হাইব্রিডাইজেশন স্টেটের উপর, হাইব্রিডাইজেশন স্টেটের উপর। এটা কি জিনিস স্যার? এই সংকরায়ন দশা বা হাইব্রিডাইজেশন স্টেট আমরা এর পরের চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে শিখব। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে শিখব, তখনই আমরা শিখব কিভাবে কোনো মৌলের সংকরায়ন দশা বার করতে হয়। আপাতত জাস্ট আমরা একটু শুনে রাখবো। ওকে, সংকরায়ন দশার উপর কিভাবে নির্ভর করে বলা হয় পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বৃদ্ধি পায় ইলেকট্রোনেগেটিভিটিও কি হয় তত বৃদ্ধি পায়। কি বললাম? পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বৃদ্ধি পায় ইলেকট্রোনেগেটিভিটিও কি হয় তত বৃদ্ধি পায়। চলো এখানে কিছু লিখি সংকরায়ন দশা। ওকে, অ্যাকচুয়ালি কোনো মৌলের পরমাণুর ভেতর যে কক্ষকগুলো থাকে সেই কক্ষকগুলো একে অপরের মধ্যে ইন্টারমিক্স করে এবং তার ফলেই তৈরি হয় কি সংকরায়িত কক্ষক, তার ফলেই তৈরি হয় কি সংকরায়িত কক্ষক, এবং সেখান থেকেই আসে সংকরায়ন দশা। যেমন একটা এস আর একটা পি যদি ইন্টারমিক্স হয় তখন যে সংকরায়িত কক্ষক তৈরি হয় সেটা হচ্ছে এসপি, এবং সংকরায়ন দশাও কি এসপি। যখন একটা এস এবং দুটো পি মিশ্রিত হয় তখন তৈরি হয় sp2 হাইব্রিড অরবিটাল, অর্থাৎ তখন তার সংকরায়ন দশা sp2। যখন একটা এস তিনটে পি মিশ্রিত হয় তখন যে হাইব্রিড অরবিটালটা তৈরি হয় সেটা হচ্ছে sp3, তার সংকরায়ন দশাও কি sp3। এবার আমরা দেখি এদের পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত। পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার স্যার আমরা কি করে বার করব, দেখে নাও কি করে বার করি।
পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার। এখানে দেখবো এস কক্ষকের সংখ্যা, এস কক্ষকের সংখ্যা ডিভাইড বাই মোট কক্ষক ডিভাইড বাই মোট কক্ষক ইন্টু 100, এইভাবে বার করা হবে। পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কি করে বার করব? পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বার করব এস কক্ষকের সংখ্যা, এস কক্ষকের সংখ্যা ডিভাইড বাই মোট কক্ষক ইন্টু কি 100। যেমন এসপির ক্ষেত্রে, এসপির ক্ষেত্রে দেখো এস কক্ষক কটা আছে? একটা। এসপির ক্ষেত্রে এস কক্ষক কটা আছে? একটা। টোটাল অরবিটাল কতগুলো আছে? এস আর পি। টোটাল অরবিটাল কতগুলো আছে? এস আর পি, মানে দুটো অরবিটাল আছে, তাই হাফ ইন্টু কি করব? 100। মানে এসপির ক্ষেত্রে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত বেরোলো আমার? 50%। কত বেরোলো? 50%। কত বেরোলো? 50%। স্যার এসপি টুর ক্ষেত্রে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কি হবে? এসপি টুর ক্ষেত্রে এস কক্ষক কটা আছে? স্যার একটা আছে। এবং টোটাল অরবিটাল কত? এখানে দেখো দুটো পি একটা এস, তার মানে সর্বমোট কক্ষক সংখ্যা হচ্ছে আমার 3টে, ইন্টু কি 100 করলে আমার কত বেরোবে স্যার? 33.33%। তাহলে এসপি টুর ক্ষেত্রে এস এর শতকরা চরিত্র কত? 33.33%। এসপি থ্রির ক্ষেত্রে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত হবে? এসপি থ্রির ক্ষেত্রে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত হবে? দেখো এসপি থ্রির ক্ষেত্রে কটা এস কক্ষক আছে? একটা। টোটাল অরবিটাল কতগুলো আছে? 3টে পি একটা এস, তাহলে টোটাল অরবিটাল হচ্ছে 4টে, ইন্টু 100 বার করলে কত আসে? দেখো 25%। কত আসে? 25%। অর্থাৎ এসপির ক্ষেত্রে এস কক্ষকের মান কত? 20%। তাহলে দেখো যত আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি এস কক্ষকের শতকরা চরিত্র কি হচ্ছে? কমে যাচ্ছে। আর এস কক্ষকের শতকরা চরিত্র যত কমে যাবে তার তড়িৎ ঋণাত্মকতাও কি হয়ে যাবে? কমে যাবে। এস কক্ষকের শতকরা চরিত্র যত কমে যাবে তড়িৎ ঋণাত্মকতাও কি হবে? তত কমে যাবে। অর্থাৎ আমি যত এই দিক থেকে এদিকে যাব ইলেকট্রোনেগেটিভিটি কি করবে? ডিক্রিজ করবে। ইলেকট্রোনেগেটিভিটি কি করবে? ডিক্রিজ করবে। যেমন স্যার উদাহরণ কি? যেমন ধরো একটা কার্বন নিলাম যার কি আছে? সংকরায়ন দশা হচ্ছে sp, আর একটা কার্বন নিলাম যার সংকরায়ন দশা হচ্ছে sp2, আর একটা কার্বন নিলাম যার সংকরায়ন দশা হচ্ছে sp3। ওকে, যত আমি sp sp2 sp3 অর্থাৎ যত আমি বাম দিক থেকে ডান দিকে যাব এস এর শতকরা চরিত্র কি হবে? বৃদ্ধি পাবে। আর এক্ষুনি আমরা শিখলাম এস এর শতকরা চরিত্র বৃদ্ধি পেলে তার তড়িৎ ঋণাত্মকতাও কি হবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ এদের তড়িৎ ঋণাত্মকতা কি হবে? sp কার্বনের সবচেয়ে বেশি হবে, তার থেকে কম sp2 কার্বনের, আর সবচেয়ে কম কি? sp3 কার্বনের। তাহলে দেখো একটাই কার্বন পরমাণু কিন্তু তাদের ভিন্ন ভিন্ন তড়িৎ ঋণাত্মক। ওকে, একটাই কার্বন পরমাণু কিন্তু তাদের ভিন্ন ভিন্ন ইলেকট্রোনেগেটিভিটি, sp কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তার থেকে কম sp2 কার্বনে, তার সবচেয়ে কম হচ্ছে sp3 কার্বনের। তাহলে এইভাবে হাইব্রিড অরবিটালের উপর তড়িৎ ঋণাত্মকতা কি করে? নির্ভর করে। ওকে, নেক্সট। আচ্ছা, এবার আমরা পড়ব অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে? আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটির অ্যাপ্লিকেশন পড়ার আগে একটা জিনিস আমরা একটু খেয়াল করে নেব। আমরা যদি কোনো পর্যায়ের লেফট টু রাইট যাই, তাহলে দেখব ইলেকট্রোনেগেটিভিটি কি করবে? ইনক্রিজ করবে। ইলেকট্রোনেগেটিভিটি কি করবে? ইনক্রিজ করবে। কেন স্যার ইনক্রিজ করবে? কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের আকার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। আর মৌলের আকার যত ছোট হয়ে যাবে তার তড়িৎ ঋণাত্মকতা কি হবে? ক্রমশ বৃদ্ধি পাবে। আর যদি স্যার টপ টু বটম নামি, তাহলে যদি কোনো গ্রুপের উপর থেকে যদি আমরা নিচে নামি মৌলের আকার কি হয়? ক্রমশ বৃদ্ধি পায়, অর্থাৎ তার তড়িৎ ঋণাত্মকতা কি হয়? ক্রমশ কমে যায়। অর্থাৎ টপ টু বটম গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি করবে? ডিক্রিজ করবে। ওকে, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশন 1 দেখা যায় ইলেকট্রোনেগেটিভিটি যত ইনক্রিজ করে কোনো মৌলের অধাতব ধর্ম বা নন মেটালিক ক্যারেক্টার
তত বৃদ্ধি পায়। তাহলে কি বললাম, কোন মৌলের ইলেকট্রোনেগেটিভিটি যত ইনক্রিজ করে ওর অধাতব ধর্ম কি হয় তত বৃদ্ধি পায়। আর অধাতব ধর্ম বৃদ্ধি পায় মানে, অধাতব ধর্ম যদি বৃদ্ধি পায় তাহলে তার ধাতব ধর্ম কি হয়ে যাবে, ক্রমশ হ্রাস পেয়ে যাবে। ওকে, অধাতব ধর্ম যদি বৃদ্ধি পায় তাহলে তার ধাতব ধর্ম কি হয়ে যাবে, ক্রমশ হ্রাস পেয়ে যাবে। চলো একটা কোশ্চেন দেখে নিই। আচ্ছা, ধাতব ধর্মের অধাতব ধর্মের বা নন মেটালিক ক্যারেক্টারের সঠিক ক্রম। চলো আমার কাছে কি দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে বোরন, কার্বন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এরা এই বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এরা কোন পর্যায়ে থাকে, এরা সেকেন্ড পর্যায়ে থাকে। আর আমরা এক্ষুনি পড়েছি যে কোনো পর্যায়ের বাম দিক থেকে যদি ডান দিকে যায়, কোনো নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি করে, ইনক্রিজ করে। আর ইলেকট্রোনেগেটিভিটি যদি ইনক্রিজ করে তাহলে তার অধাতব ধর্মও কি করবে, ইনক্রিজ করবে। অর্থাৎ যত আমি বোরন থেকে ফ্লুরিনের দিকে যাব অধাতব ধর্ম ওর কি করবে, ইনক্রিজ করবে। ওকে, তাহলে চলো একটু ধাতব ধর্ম দেখে নিই। ধাতব ধর্মের সঠিক ক্রম। কি কি নিলাম সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম। এরা কোন গ্রুপে থাকে স্যার, এরা হচ্ছে অ্যালকালি মেটাল এবং এরা গ্রুপ 1-এ থাকে, তাহলে গ্রুপ 1-এর উপর থেকে যদি আমি নিচে নামি, কোনো গ্রুপের উপর থেকে যদি নিচে নামি ইলেকট্রোনেগেটিভিটি কি করে, ডিক্রিজ করে। ইলেকট্রোনেগেটিভিটি যদি ডিক্রিজ করে তাহলে তার অধাতব ধর্ম কি করবে, ডিক্রিজ করবে। অধাতব ধর্ম যদি ডিক্রিজ করে তাহলে তার ধাতব ধর্ম কি করবে, ইনক্রিজ করবে। অর্থাৎ সোডিয়াম থেকে সিজিয়ামের দিকে গেলে ধাতব ধর্ম কি করে, ইনক্রিজ করে। ওকে, আচ্ছা আর কি হয় চলো দেখে নিই। 2 নম্বর, ইলেকট্রোনেগেটিভিটি যত ইনক্রিজ করে মৌলের অক্সাইড ও হাইড্রোক্সাইডের আম্লিকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা যত বৃদ্ধি পায় মৌলের অক্সাইড ও হাইড্রোক্সাইডের আম্লিকতাও কি হয় স্যার, তত বৃদ্ধি পায়। তাহলে মৌলের অক্সাইড ও হাইড্রোক্সাইডের ক্ষারকীয়তা কি হবে, ওকে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেলে মৌলের অক্সাইড ও হাইড্রোক্সাইডের আম্লিকতা কি হয়, বৃদ্ধি পায়। আম্লিকতা যদি বৃদ্ধি পায় তাহলে তার ক্ষারকীয়তা কি হয়ে যাবে, হ্রাস পাবে। আম্লিকতা যত বৃদ্ধি পাবে তাহলে তার ক্ষারকীয়তা কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। চলো একটা কোশ্চেন দেখে নেওয়া যাক যেটা এসছে একবার পরীক্ষায়। ধরো আমি এখানে দিচ্ছি Li2O, তারপরে B2O3, CO2, তারপরে N2O5 আর F2O। ওকে, দেখো এখানে কে কে আছে, লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লুরিন। অর্থাৎ এরা প্রত্যেকেই কোথায় থাকে, সেকেন্ড পর্যায়ে থাকে। অর্থাৎ এরা সেকেন্ড পর্যায়ের মৌল দ্বারা গঠিত অক্সাইড। এবং আমরা জানি কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি করবে, ইনক্রিজ করবে। অর্থাৎ আমি যদি লিথিয়াম থেকে ফ্লুরিনের দিকে যাই ইলেকট্রোনেগেটিভিটি কি করবে, ইনক্রিজ করবে।
ইলেকট্রোনেগেটিভিটি আমার কি করবে, ইনক্রিজ করবে। ইলেকট্রোনেগেটিভিটি যদি ইনক্রিজ করে তাহলে মৌলের অক্সাইড ও হাইড্রোক্সাইডের আম্লিকতাও কি করবে, ইনক্রিজ করবে। অর্থাৎ এদিক থেকে যদি আমি এদিকে যাই তাহলে ওর আম্লিকতা কি হবে, ইনক্রিজ করবে। তাহলে ওর আম্লিকতা ক্রম, আম্লিকতার ক্রম, আম্লিকতার ক্রম। ওকে, এটাই হচ্ছে ওর আম্লিকতার সঠিক ক্রম। আচ্ছা, আরো কিছু উদাহরণ নেওয়া যাক। NaOH, KOH, তারপরে RbOH, CSOH। ওকে, CSOH। যদি আমরা একটু খেয়াল করি, এরা সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ওরা কোথায় থাকে, ওরা গ্রুপ 1-এ থাকে। এবং আমরা এক্ষুনি পড়েছি কোনো গ্রুপের উপর থেকে নিচে নামলে ইলেকট্রোনেগেটিভিটি কি করে, ডিক্রিজ করে। ইলেকট্রোনেগেটিভিটি কি করে, ডিক্রিজ করে। অর্থাৎ সোডিয়াম থেকে সিজিয়ামের দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি করবে, ডিক্রিজ করবে। ইলেকট্রোনেগেটিভিটি যত ডিক্রিজ করে, ইলেকট্রোনেগেটিভিটি যত ডিক্রিজ করে, আম্লিকতাও কি হয়, ডিক্রিজ করে, কিন্তু ক্ষারকীয়তা কি করবে, ইনক্রিজ করবে। অর্থাৎ যত আমি এদিক থেকে এদিকে যাব, ক্ষারকীয়তা কি হবে, ইনক্রিজ করবে। হাইড্রোক্সাইডের ক্ষারকীয়তা কি হবে, ইনক্রিজ করবে। এটা হচ্ছে আমার ক্ষারকীয়তার ক্রম, ক্ষারকীয়তার ক্রম। ওকে, তাহলে এখান থেকে একটা কাজ দিই, তোমরা একটু বাড়ি থেকে করে নিয়ে এসো। সেটা কি, হোমওয়ার্ক। Na2O, MgO, তারপরে Al2O3, তারপরে SiO2, তারপরে হচ্ছে ক্লোরিন P2O5, তারপরে Cl2O7। এদেরকে আম্লিকতার সঠিক ক্রম অনুসারে সাজিও। আম্লিকতার সঠিক ক্রম অনুসারে সাজিও, সঠিক ক্রম অনুসারে সাজিও। এটা তোমাদের বাড়ির একটা হোমওয়ার্ক থাকলো। Na2O, MgO, Al2O3, SiO2, P2O5, Cl2O7 এদেরকে আম্লিকতার সঠিক ক্রম অনুসারে সাজিও। নেক্সট, চলো নেক্সট। দেখো, তোমরা দেখে থাকবে মেটালিক অক্সাইড যারা হয়, মেটালিক অক্সাইড, মেটালিক অক্সাইড এরা কি হয়, সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয়, অর্থাৎ বেসিক ইন নেচার, বেসিক ইন নেচার। যেমন তুমি MgO দেখো, বা যেমন তুমি K2O দেখো, এরা হচ্ছে কি মেটাল, আর মেটাল অক্সাইড মানেই হচ্ছে সে বেসিক ইন নেচার। তুমি যদি নন মেটালিক অক্সাইড দেখো, নন মেটালিক অক্সাইড তুমি যদি খেয়াল করো, তাহলে দেখবে তারা কি হয়, অ্যাসিডিক ইন নেচার হয়, তারা অ্যাসিডিক ইন নেচার হয়, অর্থাৎ আম্লিক প্রকৃতির হয়। যেমন স্যার ধরো তুমি ধরো Cl2O7, ওকে, যেমন SO3, এরা হচ্ছে কি নন মেটালিক অক্সাইড, এবং নন মেটালিক অক্সাইডগুলো কি হয়, অ্যাসিডিক ইন নেচার হয়। এবার তাহলে আমরা দেখলাম মেটালিক অক্সাইডগুলো কি হয়, বেসিক ইন নেচার হয়, এরা সাধারণত কি হয়, ক্ষারীয় প্রকৃতির হয়। কিন্তু কিছু কিছু মেটালিক অক্সাইড আছে যারা অ্যামফোটেরিক হয়। কিছু কিছু অক্সাইড আছে, কিছু কিছু মেটালিক অক্সাইড আছে, তাহলে কিছু কিছু মেটালিক অক্সাইড আছে, ওকে, যারা কি হয়, অ্যামফোটেরিক ইন নেচার, মানে উভধর্মী হয়। অ্যামফোটেরিক ইন নেচার, অ্যামফোটেরিক ইন নেচার, অ্যামফোটেরিক ইন নেচার মানে উভধর্মী হয়, উভধর্মী হয়। তাহলে কারা উভধর্মী হয় স্যার, তাহলে চলো দেখে নি কোন কোন মেটালিক অক্সাইড উভধর্মী হয়। যেমন জিঙ্ক অক্সাইড, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, ওকে, আর কে, যেমন অ্যান্টিমনি অক্সাইড, যেমন বিসমাথ অক্সাইড, যেমন লেড অক্সাইড, আর কি আছে, যেমন গ্যালিয়াম অক্সাইড, ওকে, কিছু বাদ পড়ে যাচ্ছে, হ্যাঁ, যেমন আর্সেনিক অক্সাইড। এই ধরনের অক্সাইডগুলো কি হয়, উভধর্মী হয়। এই ধরনের অক্সাইডগুলো কি হয়,
উভধর্মী হয়, উভধর্মী। ওকে, এরা বেসিক ইন নেচার হয় না, এরা অ্যাম্ফোটেরিক ইন নেচার হয়। চলো নেক্সট। এবার আমরা পড়বো আমাদের লাস্ট পিরিয়ডিক প্রপার্টি, জারণ ধর্ম বিজারণ ধর্ম। জারণ ধর্ম বিজারণ ধর্ম কি জিনিস স্যার? জারণ ধর্ম কি? ওকে, যে সমস্ত মৌলের জারণ ধর্ম আছে তাদেরকে আমরা বলি জারক, তাদেরকে আমরা কি বলি? জারক। অর্থাৎ জারক কারা? জারণ ধর্ম কাদের থাকে? যে সমস্ত মৌল অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়, তাদের কি আছে? জারণ ধর্ম, এবং তারাই কি? জারক। তাহলে জারণ ধর্ম মানে এরা অপরকে কি করে? জারিত করে, অপরকে জারিত করে। অপরকে যদি জারিত করে তাহলে ওরা নিজে কি হবে? বিজারিত হবে, নিজে কি হবে? বিজারিত হবে। বিজারণ ধর্ম, বিজারণ ধর্ম যাদের থাকে তাদেরকে আমরা বলি বিজারক। কারা বিজারক? যারা অপরকে বিজারিত করে, যারা অপরকে বিজারিত করে। তাহলে অপরকে বিজারিত করলে নিজে কি হবে? জারিত হবে। তারাই হচ্ছে কি বিজারক, এবং তাদেরই কি আছে? বিজারণ ধর্ম আছে। তাহলে এই জারণ ধর্ম বিজারণ ধর্ম কার উপর নির্ভর করে? জারণ ধর্ম ও বিজারণ ধর্ম সাইজের উপর নির্ভর করে, অ্যাটমিক সাইজ, পরমাণুর আকার, পরমাণুর আকার। পরমাণুর আকারের সঙ্গে জারণ ধর্মের সমানুপাতিক সম্পর্ক, জারণ ধর্মের সমানুপাতিক সম্পর্ক। তাহলে জারণ ধর্মের যদি সমানুপাতিক হয় তাহলে বিজারণ ধর্মের কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। বিজারণ ধর্মের কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। চলো একটু কোশ্চেন করে নি। জারণ ধর্মের সঠিক ক্রম অনুসারে সাজাও। জারণ ধর্মের সঠিক ক্রম কি তোমার দেওয়া থাকলো? তোমায় দিল ফ্লুরিন, তারপরে Cl2, তারপরে Br2, I2, অর্থাৎ তোমাকে হ্যালোজেন্স দিয়ে দিল, অর্থাৎ গ্রুপ 17 এলিমেন্টস তোমাকে দিয়ে দিল। আমরা জানি যত ওপর থেকে আমরা নিচে নামি সাইজ কি হয়? ক্রমশ বৃদ্ধি পায়। আর সাইজ যদি আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভুল বলেছি, একটু ভুল বলা হয়ে গেছে, সরি, একটু ভুল বলা হয়ে গেছে এখানে। পরমাণুর আকারের সঙ্গে জারণ ধর্মের ব্যস্তানুপাতিক সম্পর্ক, জারণ ধর্মের ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু বিজারণ ধর্মের সমানুপাতিক সম্পর্ক, সরি, বিজারণ ধর্মের সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ পরমাণুর আকার যত ছোট হবে জারণ ধর্ম কি হবে? তত বেশি হবে। তাহলে দেখো, আমরা যদি ফ্লুরিন থেকে আয়োডিনের দিকে যাই, পরমাণুর আকার কি হবে? ক্রমশ বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পেলে জারণ ধর্ম কি হবে? হ্রাস পাবে। এখন F2-র আকার সবচেয়ে ছোট বলে ও হচ্ছে তীব্রতম জারক, ও হচ্ছে কি? তীব্রতম জারক। ঠিক এইভাবে হবে। তাহলে চলো একটু বিজারণ ধর্মের সঠিক ক্রম দেখে নি। বিজারণ ধর্মের সঠিক ক্রম, বিজারণ ধর্মের সঠিক ক্রম কি কি দেওয়া আছে? ধরো দিলাম HF, HCl, HBr, HI। ওকে, আমরা জানি যত ফ্লুরিন থেকে আয়োডিনের দিকে যাব আকার কি হবে? ক্রমশ বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পেলে বিজারণ ধর্ম কি হয়? বৃদ্ধি পায়, কারণ ওদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক। তাহলে যত এদিক থেকে এদিকে যাব বিজারণ ক্ষমতা কি হবে? তত বাড়বে। এইটাই হচ্ছে কি আমার তীব্র বিজারক। এই ছিল আমার জারণ আর বিজারণ ধর্ম। নেক্সট। ওকে, নেক্সট আমরা পড়বো কর্ণ সম্পর্ক। প্রায় পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক কাদের ক্ষেত্রে দেখা যায়? দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলগুলির মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায়। কি বলছে? কোনো পর্যায়ের কোনো গ্রুপের মৌলের সঙ্গে পরবর্তী পর্যায়ে পরবর্তী গ্রুপের মৌলগুলির রাসায়নিক ধর্মের মধ্যে মিল খুঁজে পাওয়া গেছে বা সাদৃশ্য পরিলক্ষিত হয়, এই ধর্মটাকেই বলা হয় কি? কর্ণ সম্পর্ক বা কৌণিক সম্পর্ক। কি বললাম? দ্বিতীয় পর্যায়ের কোনো গ্রুপের মৌলের সঙ্গে পরবর্তী পর্যায় মানে হচ্ছে তৃতীয় পর্যায় পরবর্তী গ্রুপের মৌলের রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়, এই সম্পর্কটাকেই আমরা কি বলি? কর্ণ সম্পর্ক। যেমন যেমন দেখো, দ্বিতীয় পর্যায়ে কে আছে? লিথিয়াম। তার পরবর্তী পর্যায়ে কে? তৃতীয়, অর্থাৎ তার পরবর্তী পর্যায়ে কি আছে? সোডিয়াম। তাহলে কি বলছে? কোন গ্রুপের
কোনো পর্যায়ের কোনো গ্রুপের সঙ্গে পরবর্তী পর্যায়ের পরবর্তী গ্রুপের, অর্থাৎ লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, এই যে কোনাকুনি অবস্থিত দুটি মৌল, এদের রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। তাই এদের মধ্যে কি থাকবে, একটা কর্ণ সম্পর্ক থাকবে। ঠিক একই রকম থাকবে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে, এবং একই রকম থাকবে বোরন আর সিলিকনের মধ্যে। এদের মধ্যে কি দেখা যায়, কর্ণ সম্পর্ক দেখা যায়, অর্থাৎ ওদের রাসায়নিক ধর্মের মধ্যে মিল দেখতে পাওয়া যায়। কিন্তু কখনো উল্টোটা হবে না, এরকম এরকম এরকম, এই উল্টো কৌণিক সম্পর্ক হবে না। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কোনাকুনি অবস্থিত মৌলগুলির মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়, যে সম্পর্কটাকে আমরা বলছি কর্ণ সম্পর্ক। কেন দেখা যায়? তার কারণ এই লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই কোনাকুনি অবস্থিত দুটি মৌলের ক্ষেত্রে যেটা দেখা যায়, ওদের আধান বাই ব্যাসার্ধ অনুপাতের মান প্রায় সমান হয়। এদের আধান বাই ব্যাসার্ধ অনুপাতের মান কি হয়, প্রায় সমান হয়। যেহেতু এদের আধান ও ব্যাসার্ধ অনুপাত প্রায় সমান হয়, তাই এদের রাসায়নিক ধর্মের মধ্যে কি দেখা যায়, সাদৃশ্য পরিলক্ষিত হয়। এখান থেকে কি কোশ্চেন দেবে, এখান থেকে তোমাকে 4টে অপশানে 4টে জোড়া দিয়ে দেবে, বলবে কোন জোড়া কর্ণ সম্পর্ক দেখায় বা কোন জোড়া কর্ণ সম্পর্ক দেখায় না, এখান থেকে সেটা আসবে। তাই তোমাদের মনে রাখতে হবে কারা কারা কর্ণ সম্পর্ক দেখাচ্ছে। লিথিয়াম ম্যাগনেসিয়াম মুখস্থ করে রাখবে, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, আর কি বোরন সিলিকন, এরা কি দেখায়, কর্ণ সম্পর্ক দেখায়। কারণ কি, এদের আধান বাই ব্যাসার্ধ অনুপাত কি হয়, সমান হয়। তাই এদের রাসায়নিক ধর্মের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়, তাই এরা কি হয়, কর্ণ সম্পর্ক দেখায়। ওকে, তাহলে আজকের এই অবধি থাকলো। এখানেই আমার চ্যাপ্টারটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। অর্থাৎ ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্টস এবং পিরিয়ডিক টেবিল, এই চ্যাপ্টারটি আজকের এখানেই কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এর পরের দিন আমরা এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। ওকে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার এবং লাইক করে দিও। লাস্ট থ্যাংক ইউ সবাইকে। লড়াই হবে আমাদের একসাথে। আমাদের যে অ্যাপ এসওই বাংলা অ্যাপ, সেটা তোমরা গুগল প্লে স্টোরে গিয়েই দেখতে পেয়ে যাবে। তাছাড়াও আমরা আছি ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং টেলিগ্রামেও আমরা আছি। ওকে, তোমরা আমাদের সাথে ফেসবুকে জয়েন হতে পারো, ইনস্টাগ্রামেও জয়েন হতে পারো, টেলিগ্রামের গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো, এবং তোমরা চাইলে গুগল প্লে স্টোর থেকে আমাদের এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। তাহলে এই অবধি থাকলো, তাহলে ওকে, জয় হিন্দ।